ঠিক আছে, তারপর তো অফলাইন এক্সামটা ক্যান্সেল হওয়ার পর মানে আরো ভেঙে পড়েছিলাম আমি। আমাদের অ্যাকচুয়াল একাডেমিকের পড়া আর নেটের প্রিপারেশনের হিউজ তফাৎ। সেখানে কিছু পিওয়াই কিউ রয়েছে। সেইবারই আমার মনে আছে জাস্ট 2 নম্বরের জন্য নেট ক্লিয়ার হয়নি। মানে আমার যতটা না আফসোস হয়েছে, আমি দেখেছি তোমাদের আফসোসটা বেশি হয়েছে। ওটা আমার এটা খুব কষ্টের কথা, কারণ কেউ দেখে না যে আমি কিভাবে প্রিপারেশন করেছি। যদি সাকসেস পাই তবে সেটাকে মানে ওই ব্যাপারটা ইয়েস নো, মানে 2 নম্বরের জন্য হয়নি, কাকে বলবো যে 2 নম্বরের জন্য হয়নি, হয়ে যেতে পারতো। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সিএসজেনিক্স বেঙ্গল ইউটিউব চ্যানেল। আজকে আমরা যার সাকসেস স্টোরিটা তোমাদের সাথে শেয়ার করব সেটা আর 4-5টা সাকসেস স্টোরি থেকে একটু আলাদা। আজকের এই ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখে নাও। এই ভিডিওটা যারা নেট বা এরকম যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার অ্যাসপিরেন্ট তাদের কাছে একটা দারুণ মোটিভেশনাল একটা এক্সপিরিয়েন্স হয়ে কিন্তু ধরা দেবে। তো আজকে আমরা ডেকে নেব আমাদের আজকের গেস্ট দেবলীনাকে, আর তার থেকে জেনে নেব সে কিভাবে তার এই হেকটিক আইটি জবের পাশাপাশি তার একাডেমিক লাইফকে মেনটেন করে ইউজিসি নেট অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের মতন এক্সাম সে ক্র্যাক করে ফেলেছে। যদি তোমরা যারা ইউজিসি নেট অ্যাসপিরেন্টস তারা যদি খুব কম খরচে এই পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে চাও, তাহলে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারটাতে কল বা হোয়াটসঅ্যাপ করে তোমাদের সিট বুক করে তোমরা আমাদের সাথে তোমাদের এই জার্নিতে আমাদেরকে অংশীদার করতে পারো। এবং আমরা কথা দিচ্ছি, আর যে মোমেন্টটা দেবলীনা পেয়েছে সেই মোমেন্ট সেরকম মানে কাউন্টলেস মোমেন্ট আমরা অনেকের সাথে শেয়ার করতে পারবো না। চলো আমরা দেবলীনার থেকে সরাসরি জেনে নিই তার এই পুরো জার্নিটা সম্পর্কে। তুমি দেবলীনা, কনগ্রাচুলেশনস ইউজিসি নেট ক্র্যাক করার জন্য। আমি তো তোমাকে চিনি, কিন্তু যারা আমাদের এই আজকের পডকাস্টটা দেখছে তাদের জন্য অবশ্যই তোমার তরফ থেকে যদি একটা ব্রিফ ইন্ট্রোডাকশন পাওয়া যায়, যেরকম তোমার কি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, কিভাবে কি পড়াশোনা করেছো, সেটা যদি তুমি একটু বলো তাহলে খুব ভালো হয়। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ তোমার পুরো টিম। আচ্ছা, আমি 2020-তে ক্যালকাটা ইউনিভার্সিটি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে এমএসসি করি। এমএসসি করার পর থেকে আমি নেটের প্রিপারেশন শুরু করেছিলাম নিজে থেকে। আর 2022-তে আমি এমটেক কমপ্লিট করি। এবার 2020-র পর থেকে যখন আমি নেটের প্রিপারেশন শুরু করেছিলাম, তখন আমি নিজেই, কারণ যেহেতু আমাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ডের সিলেবাসগুলো এখন ওই রকম করেই তৈরি করে, কিছুটা নেট কেন্দ্রিক, তো কিছু টপিক আমি জানতাম মানে একাডেমিক রিলেটেড, মানে ওইভাবে ওখানে যেরকমভাবে প্রিপারেশন নিয়েছি সেই রিলেটেড। তো সেই নিয়ে আমি ফার্স্টবার যখন অ্যাটেম্প্ট করেছিলাম, তো আমি ফার্স্টে শুধু পেপার 2 পড়েই এক্সাম দিতে গিয়েছিলাম। তো সম্ভবত আমার পরীক্ষা তোমার 3 ঘন্টার পরীক্ষা, যেহেতু আমি সেরকম একদম প্রিপারেশন ছাড়াই গিয়েছিলাম, আমার 1.5 ঘন্টার মধ্যে পরীক্ষা কমপ্লিট। এদিকে দেখছি সবাই লিখছে, তখন আমিও মানে একটু কনফিউজ যে এরকম এত সময় লাগে। তখন আমি বুঝলাম যে না, এইভাবে তো পরীক্ষা দিলে চলবে না, আমাকে প্রপার প্রিপারেশন নিয়েই দিতে হবে। ঠিক আছে, তারপর তো আমি আর একবার মানে তখন আমি পেপার 1 আমি ধরিনি, ভেবেছিলাম পেপার, যেহেতু আমাদের কাট অফ প্রায় তখন যেত এলএস এর 160, তো আর আমাদের পেপার 2 এক্সাম হতো 200 মার্কসে। তখন আমি কোনোভাবে এটা ভেবে নিয়েছিলাম যে না, পেপার 2 পড়ে হয়তো ক্র্যাক করা পসিবল, বাট একদম মানে খুব শিগগিরই আমি ওই কনক্লুশন থেকে বেরিয়ে আসি যে না, এটা একদমই ভুল ধারণা। ঠিক আছে, তো তারপর আমি 2021-এর শেষের দিকে তোমার সাথে মানে তোমার সাথে যদি আগে থেকে আমার পরিচিত, যেহেতু তুমি আমার কলেজের সিনিয়র হিসেবে, তো আমি জানতে পারি যে তুমি এরকম গাইড করো নেটের প্রিপারেশনের জন্য। তারপর আমি তোমাকে তোমার নাম্বার পাই আমাদের আরেকজন সিনিয়রের কাছ থেকে, তারপর তোমার সাথে যোগাযোগ করি। তো তুমি ওই দিনই আমাকে মানে একটা প্রপার স্ট্র্যাটেজি বলে দিয়েছিলে। তখন আমি তোমার সাথে ফর্মাল পড়া শুরু করিনি, বাট তুমি আমাকে বলে দিয়েছিলে কোন কোন সাবজেক্টে কত ওয়েটেজ দিয়ে পড়লে আমার ক্র্যাক হবে। তো ঠিক আছে, আমি ওরকম নিজের পরীক্ষা দিয়ে সেবারও আমি করেছিলাম। বাট আমি তখন বুঝলাম না, উইদাউট গাইডেন্স মানে প্রপার মানে আমাদের অ্যাকচুয়াল একাডেমিকের পড়া আর নেটের প্রিপারেশনের হিউজ তফাৎ। সেখানে কিছু পিওয়াই কিউ রয়েছে, সেটাকে শর্ট ট্রিক্সে সলভ করা, কারণ টাইমের ব্যাপারটা যে আমাকে টাইমের মধ্যে কমপ্লিট করতে হবে, কারণ 2 ঘন্টা 100টা কোশ্চেন, একদম ওইটা আমি তখনও বুঝতে পারি। এবার তারপর তোমার কাছ থেকে আস্তে আস্তে প্রিপারেশন শুরু করি। এবার প্রিপারেশন নেওয়ার পর তো মাঝে জানুই মানে আমার এমটেক কমপ্লিট হয়, তারপর আমি টিসিএসে ঢুকে যাই। তখন একটা ল্যাক হয়ে যায় আমার প্রিপারেশনে। তখনও মানে আমি হয়তো ভেবেছিলাম না, এরপর আর নেট দেওয়া পসিবল হবে না, তাও তুমি কন্টিনিউয়াস সাপোর্ট করেছো, তোমার পুরো টিম কন্টিনিউয়াস সাপোর্ট করেছে যে না আমাকে করতে হবে বা ব্যাস। আর ইভেন আমারও পড়ানোর ইচ্ছে ছিল, ওই জন্য আমি তোমার সাথে কন্টিনিউয়াস যোগাযোগও রেখেছিলাম। ইভেন 2022 পরে মানে ওই ইয়ারটা আমার পসিবল হয়নি, কারণ একটা হিউজ এই একাডেমিক থেকে আইটিতে যাওয়া একটা হিউজ গ্যাপ, একটা মেন্টাল একটা ডিস্টার্ব হয়ে যায়। তো ওই বছরটা পারিনি। তারপরে তুমি আমাকে সাজেস্ট করলে যে না, তোর পেপার 1টাও পড়া দরকার। এবার তোমার কথা অনুযায়ী তুমি যে স্যারকে সাজেস্ট করছো সেখানে আমি ভর্তি হই পেপার 1-এর জন্য, আর তোমার কাছে ওই রিদেমে পড়া শুরু করি। এবার পড়া শুরু করার পর 2023টা হয়তো একবার দিয়েছিলাম। এবার সেইবারই আমার মনে আছে জাস্ট 2 নম্বরের জন্য নেট ক্লিয়ার হয়নি। মানে আমার যতটা না আফসোস হয়েছে, আমি দেখেছি তোমাদের আফসোসটা বেশি হয়েছে। ওটা আমার এটা খুব কষ্টের কথা, কারণ আমি যাদেরকে এখানে রেকগনাইজ করি সব থেকে মানে আমার
এই ব্যাচের অ্যাচিভমেন্ট হিসেবে সেখানে লিপিকা একটা নাম আসে, তারপরে দেবলীনা অবশ্যই আসে। তো এই দুজনেরই হচ্ছে এই জায়গাটাতে কপাল খুব খারাপ, যখন মানে নেটটা লাগলো খুব ভালোভাবে হলো, মানে কাট অফ ক্লিয়ার করে মানে প্রায় জেআরএফ এর জায়গায় চলে গেছিল। কারণ এবারেও কিন্তু জিনিসটা তাই হয়েছে, কিন্তু মানে আগের বারগুলোতে যা হতো ওই প্রত্যেকবার 2 নাম্বার 4 নাম্বার এরকম ভাবে আটকাচ্ছে, মানে এটা খুব কষ্টের জায়গা। এই সময়টা তো খুব মানে মোটিভেশনাল প্রবলেমও হতো, কারণ এরকম 2 নাম্বারের জন্য আটকে যাওয়াটা খুব দুঃখের। এবার সেটাকে ওভারকাম কি করে করতে? সেটাই ওভারকাম অবশ্যই মানে মোটিভেশনাল দিক থেকে আমি তো 100% তোমাদের টিমকেই দেবো। কারণ আমি ওই 2 মাসে যখন হয়েছে তখন আমি ভেবেছিলাম হয়তো আর হবে না, কারণ এই যে দীর্ঘ প্র্যাকটিস তারপর না হওয়া মানে এটা খুব এফেক্ট করে। 6 মাস পর পর পরীক্ষা, একটা পুরো 6 মাস মেন্টাল একটা স্ট্রেস চলছে। কারণ কেউ দেখে না যে আমি কিভাবে প্রিপারেশন করেছি, যদি সাকসেস পাই তবে সেটাকে হ্যাঁ মানে ওই ব্যাপারটা ইয়েস নো, মানে 2 নাম্বারের জন্য হয়নি, কাকে বলবো যে 2 নাম্বারের জন্য হয়নি, হয়ে যেতে পারতো। মানে যার 30 নাম্বারের জন্য হয়নি তারও হয়নি, যার 2 নাম্বারের জন্য হয়নি তারও হয়নি। একদম তাই। তো সেই ব্যাপার থেকে তখন তুমি বলছে না, এটাকে তুমি এই লাস্টবার যখন পরীক্ষা দিয়েছিলাম, এটা অফলাইনে হয়েছে, তুমি এটা বলেছিলে যে এটাকে তুই তোর লাস্ট অ্যাটেম্প্ট হিসেবে নে, এই হিসেবে দিয়ে মানে ক্যামেরার পেছনে দিয়েছে রোহনদার, তারাও অনেক মানে সেও অনেক মানে তুমি টেস্ট নিতে প্রিপেয়ার করতে, সে আমি 11টার সময় ফিরতাম অফিস থেকে, তারপরে সেই টেস্টের লিঙ্ক পেতাম, সে 11:30 ওই টেস্টটা দিয়ে আমি তারপর ঘুমাতে যেতাম, দিয়ে আবার পরের দিন সকালে ওই টেস্টে যে ভুলগুলো হয়েছে ওইগুলো রিভিশন করতাম। এইভাবে অল্টারনেটিভ ডেতে একদিন পেপার 1 একদিন পেপার 2 এইভাবে আমি মানে 1 ঘন্টা করে একটা টেস্ট দিতাম। যেহেতু আমি অফিসে একটু 11টার সময় বেরোতাম, তো ওই হাতে 1-1.5 ঘন্টা সময় পেতাম। মানে অফিসের টাইমিংটা কটা থেকে কটা? আমার অফিস 1টা থেকে রাত 9টা অবধি। আচ্ছা 8 ঘন্টা শিফট হয় না 9 ঘন্টা হয়? 9 ঘন্টার হয়, বাট যেহেতু আমি একটু দূর থেকে, তো সেক্ষেত্রে আমি একটু ম্যানেজ করেছিলাম 8 ঘন্টা হিসেবে। তো আমি এখান থেকে 11টায় বেরোতাম, তো ওখানে পৌঁছতাম 1টার সময়। ঠিক আছে, তো হাতে আমি সকালবেলা 1-2 ঘন্টা পেতাম। ওই সময় আমি পেপার 1 একদিন টেস্ট দিতাম, আর পেপার 2 তুমি যে টেস্টগুলো নিতে, অথবা PYQ, ঠিক আছে, এইভাবে আমি প্রত্যেকদিন সকালবেলা এটা রেগুলারলি চেষ্টা করতাম দেওয়ার। ঠিক আছে, তারপর তো অফলাইন এক্সামটা ক্যান্সেল হওয়ার পর মানে আরো ভেঙে পড়েছিলাম আমি ভেবেছিলাম না মানে আর দিতে পারবো। তবে আমি এইখানে একটা কথা বলবো, অফলাইন এক্সাম যখন হয়েছিল, অফলাইন এক্সাম ক্যান্সেল হতো, তার কারণ হচ্ছে অফলাইন এক্সামে যদিও লিক হওয়ার প্রমাণটা বললো যে লিক হওয়ার কথাটা ভুল, কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করেছিলাম যে অফলাইন এক্সামেও যে জিনিসটা হয়েছিল যে অনেক ইনকনসিস্টেন্সি দেখা গেছিল অনেক সেন্টারে, ফলে ওটা হতো। আর আরেকটা কারণে অফলাইন এক্সাম ক্যান্সেল হওয়াটা সাপে বড় হয়েছে, সেটা আমি ক্যামেরার সামনেই বলি, যে আমি অফলাইন এক্সামের পর মোটামুটি তোমার যে রেসপন্স শিটটা আমি চেক করেছিলাম, এবং তার রেসপেক্টে আমার মনে হয়েছিল যে মানে কানের পাশাপাশি ছিল জিনিসটা, মানে হবেই হবে না এরকম একটা ব্যাপার ছিল। এখানে আমি একটা কথা বলতে চাই যে এই যে টেস্টগুলো দিয়েছি, রেসপন্স শিটটা যে পেতাম, আমি নিজে টেস্ট করতাম না, কারণ আমার বিশাল ভয় থাকতো। মানে আমি দাদাদেরই দিতাম, মানে ওরাই মানে ইভেন এই লাস্ট পরীক্ষাটা যখন হলো আমি নিজের অ্যান্সার শিট চেক করিনি, ওরাই আমাকে সুখবরটা দিয়ে ইভেন জানায়নি আমাকে। না আমি জানতাম যে হয়েছে, কিন্তু সেটা আমি নিজে জানতাম না যে আমার কত মার্কস, মানে ওরাই কোনো দায়িত্ব নিয়ে আমার রেসপন্স শিটে চেক করেছে। এই জন্য আমি মানে খুব প্লিজড আমার পুরো টিমের কাছে। না ওটা তো করতে হতো। আর একটা ব্যাপার হয় যে পোটেনশিয়াল মানে সে ঠিক ফসকাচ্ছে কেন, কারণ এটা তো প্রিপারেশনের জন্য হয় না, মানে পুরো ব্যাপারটাই হয় যে হুট করে হলে একটা প্রশ্ন ভুল, মানুষ 2 নাম্বারের জন্য পিছিয়ে গেল। আচ্ছা এই যে পুরো স্ট্র্যাটেজিটা প্রিপারেশনের, এখানে অর্ডার অফ সাবজেক্টটা কিরকম ছিল? অর্ডার অফ সাবজেক্ট দেখো, যেহেতু আমাদের বেসিক যে সাবজেক্টগুলো, যেগুলো মানে কম্পিউটার সায়েন্স বলতে করে যে সাবজেক্টগুলো বোঝায়, মানে প্রোগ্রামিং, ডেটা স্ট্রাকচার, একদম প্রোগ্রামিং, ডেটা স্ট্রাকচার, DBMS, অপারেটিং সিস্টেম, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, এইগুলো তো আমরা প্রায় বিএসসি থেকে পড়ে আসছি, ঠিক আছে, এগুলো তো অবশ্যই ফার্স্ট প্রায়োরিটি। এখানে আমার যেটা পড়তে হচ্ছে সেটা হচ্ছে কম্পাইলার ডিজাইন। ওটা আমি MSc তে আমার ছিল না, কম্পাইলার অটোমাটা ছিল না। হ্যাঁ অটোমাটা ছিল, কম্পাইলার ছিল না। তো ওটা আমি তোমার কাছ থেকে কম্পাইলারটা করে নিয়েছি, ঠিক আছে। তো এই কটা সাবজেক্ট নিয়ে আমি আস্তে আস্তে স্টার্ট করি। এইবার দেখবে আমাদের নেটের এখন যে পেপারগুলো সেগুলো একটু AI ঘেঁষা, AI ডেটা সায়েন্স এই রিলেটেড কোশ্চেনগুলো আসছে, ওইগুলো একটু করে নিতে হয়েছিল। তুমি লাস্টে কয়েকটা ক্লাস দিয়েছিলে যে নতুন আমাদের অফলাইন এক্সামে যে AI এর কোশ্চেনগুলো এসেছিল, সেগুলো সফট কম্পিউটিং এ সেগুলো সলভ করে, ঠিক আছে, ওগুলো একটু এক্সট্রা দেখে নিতে হয়েছে। নয়তো আমাদের যে কোডগুলো রয়েছে ওগুলো পড়লে মানে মোটামুটি একটা কাট অফের দিক থেকে ক্লিয়ার করা যায়। এমনিতে এই যে সাবজেক্টগুলো আছে, মানে নেটের কোশ্চেনের একটা ব্যাপার হচ্ছে যে নেটের কোশ্চেন ঠিক এই সাইকেলে যা আসে পরের সাইকেলে যা আসে, মানে ওদের মধ্যে না হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স হয়ে যায় বহু ক্ষেত্রে। একটা জিনিস যদি নেটের জন্য কাউকে পড়তে হয়, মানে কোন সাবজেক্টটার ইম্পর্টেন্স সব থেকে বেশি, যদি 3টে বা 4টে সাবজেক্টের নাম বলতে হয়, কি কি বলা যায়? কম্পাইলার ডিজাইন 1 নম্বরে, অটোমাটা, কম্পাইল ডিজাইন, অটোমাটা প্রায় একসাথেই পড়লে কভার হয়ে যায়।
ঠিক আছে। আর এখন যে নেটগুলো হচ্ছে সেখানে একটু ডেটা সায়েন্স, ঠিক আছে, সফট কম্পিউটিং, এআই, এখানে আমাদের অবশ্যই ফোকাস করা দরকার। এবার গ্রাফিক্স আগে আসতো, এখন আর গ্রাফিক্সের কোশ্চেন সেরকম ভাবে আসে না, হ্যাঁ খুব কম আসে। অপারেটিং সিস্টেম, ডিবিএমএস, এগুলো তো সবারই জানা, এগুলো সবাই জাস্ট একবার, তবে হ্যাঁ প্র্যাকটিসটা মানে আমরা জাস্ট থিওরি পড়ে কভার করা, আর এখানে যে আমাদের ম্যাথ বেসড কোশ্চেন একটু বেশি আসে, তো সেইগুলো সলভ করা, সেগুলোর ওপর একটু ফোকাস করতে হবে। আর নেটওয়ার্কিংয়েরও প্রচুর অঙ্ক আমাদের আসে। তারপরে তোমার আর্কিটেকচারের যেগুলো ক্যাশের যে ম্যাপিং টাইপের অঙ্ক, পাইপলাইনিং, হ্যাঁ একদম। মানে আরো একটা জিনিস যেটা দেখা যায় যে নেটে অনেক ক্ষেত্রে কোয়েশ্চেনের প্যাটার্নটা এরকম থাকে যে ওটার মানে ওটা ম্যাথ কিছু থাকে, আবার কিছু খুব ইনফরমেটিভ থাকে, মানে ওয়ান শটে টিক মেরে বেরিয়ে যেতে হয়। এইবার যেটা হয়েছিল একটু থিওরি বেসড কোশ্চেন এসেছিল, থিওরি মানে যে এবার অফলাইনে এক্সাম হলো সেখানে মানে প্রচুর আমরা থিওরি বেসড কোশ্চেন দেখেছি, মানে লেন্দি কোশ্চেন। আচ্ছা দেবলীনা, যদি আমাদের মানে যারা এখন অ্যাসপিরেন্ট তাদেরকে যদি প্রিপারেশন নিতে হয়, তো তাদের মেন্টাল মানে তাদের মেন্টালি কিরকম থাকতে হবে? মানে ধরা যাক কয়েকজন হয় যে ফার্স্ট ইটারেশনেই ক্লিয়ার করে দেয়, কিন্তু নেট আমার মতে এটা মনে হয় না ফার্স্ট ইটারেশনে ক্লিয়ার হয়, কারণ আমি নিজেই ফার্স্ট ইটারেশনে ক্লিয়ার করতে পারিনি। আমি সেকেন্ড বারে করেছিলাম, 2 নম্বর বারে করেছিলাম। আমি ফার্স্ট বারে আমি 18 নম্বরের জন্য মানে এলএস এর থেকে বেরিয়ে গেছিলাম, আর পরের বার তো জিআরএফই ক্লিয়ার করলাম। কিন্তু আমি বলছি যে যদি প্রিপারেশন নিতে হয়, মানে ক্যান্ডিডেটকে কিরকম মেন্টাল প্রিপারেশন নিয়ে রাখতে হবে, যে এতটা সময় লাগতে পারে, আর আমি কিভাবে প্রিপেয়ার করব, এই জিনিসটা কিভাবে মনে হয়? যদি টার্গেট থাকে ফার্স্টেই যে আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরে যাবো বা জেআরএফে যাবো, তখন আমার মনে হয় এমএসসি শুরু করার পাশাপাশি করে দেওয়া উচিত, যে ভুলটা আমার ক্ষেত্রে হয়েছিল, বা আমি জানি না হয়তো অনেকের সাথে হবে। কারণ আমাদের এই সময়টা অনেকটা ব্যাপার থাকে যে সবাই তো আমরা সেম ব্যাকগ্রাউন্ড থেকে আসি না, সেম ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড থেকে আসি না। 23-24 বছরটা মনে হয় যে না আমাকে একাডেমিক কিছু একটা করতে হবে। এবার সেরকম হলে কেউ আমাদের যেহেতু আইটি ব্যাকগ্রাউন্ড, তো আমাদের বিটেক এমটেক অনেকেরই করা আছে, তো অনেকের ইচ্ছে থাকে যে আমি আইটিতে জবে চলে যাবো, যেটা আমার সাথে হয়েছিল। কারণ আমার সেই মুহূর্তে আমার জবটা অনেকটা ইম্পর্টেন্ট ছিল আমার কাছে। তো সেই মুহূর্তে কেউ যদি চায় না আমি হায়ার স্টাডি অবধি যাবো, তো এমএসসির সাথে সাথেই নেটের প্রিপারেশনটা শুরু করা সব থেকে বেটার। তাহলে এমএসসিও কমপ্লিট হবে, তোমার হাতে নেট জিআরএফও থাকবে, তোমার পরবর্তীকালে পরবর্তীকালে তুমি যেদিকে যাও, মানে যদি একাডেমিকে থাকতে যাও, সেখানে সমস্যা হবে। ঠিক। আর এই প্রিপারেশনটার যদি কথা বলি, তাহলে তার মানে এটা একটা লং টেনাসি, মানে এমএসসি যদি ধরে নিই, তার মানে 2 বছরের মতন টাইম লেগে যায়, ওটা ধরতে হবে। এবার অনেকের প্ল্যান থাকে না, যেমন আমি মানে ফার্স্টে ভাবিনি যে আমি একাডেমিক আসবো, বা অবশ্যই বিএসসি পাস করে কেউ ভাবেও না, বা আমি নেট দেবো, এটা আমি শুনিনি কখনো। তো হঠাৎ করে পড়তে পড়তে অনেকে শুনছি যে না, আমি নিজেই এমসি এর ফাইনাল ইয়ারে ভেবেছিলাম যে আমি নেট দেবো, তো ফার্স্ট দুটো ইয়ার তো আমিও ভাবি সেইরকম। ঠিক কথা। আচ্ছা, তাহলে এই পুরো জিনিসটার একটা ব্যাপার মাথায় রাখতে হবে যে 2 বছরের প্রিপারেশন আর অনেকটা প্র্যাকটিস, এতেই মোটামুটি জিনিসটা সামারাইজ করা যায়। পিওয়াইকিউ অ্যানালিসিস, বিশেষ করে শুধু প্র্যাকটিস নয়, মানে যেটা ভুল হচ্ছে সেখান থেকে প্র্যাকটিস, মানে কোন জায়গাগুলো আমাকে দেখতে হবে, হ্যাঁ মানে ব্লাইন্ডলি নয়, একদম দেখে দেখে এটা এখানে হচ্ছে এগুলো পড়তে হবে, ঠিক কথা। আর এই পরীক্ষাগুলোর পাশাপাশি একটা জিনিস হচ্ছে নেটের প্রিপারেশন যেরকম গভর্নমেন্ট আইটি গুলো কভার হয়ে যায় অনেক ক্ষেত্রেই। গভর্নমেন্ট আইটিরও যেরকম পরীক্ষা হয়, কিছুদিন আগে এনআইসি হয়েছে, তো এগুলো তো নিশ্চয়ই হেল্প হয়। কিছু কিছু সায়েন্টিস্ট বি, তারপর এনআইসি, এইগুলো কভার হচ্ছে আমাদের। ঠিক আছে, অনেক ধন্যবাদ দেবলীনা আমাদের সাথে এই পডকাস্টটা করার জন্য। স্পেশালি আমরা মনে করেছিলাম যে এমন কাউকে নিয়ে আসা যেটা যার বোধহয় এই রেঞ্জে এক্সপিরিয়েন্স সব থেকে ভালো, কারণ এইরকম ভাবে কেউ কোয়ালিফাই করেনি আমার চেনার মধ্যে, তো কেউ করেনি যে আইটি জব করতে করতে নেট ক্লিয়ার করে ফেললো। বারে এটা যদি কয়েক বছর আগে হতো দেখা যেত হয়তো জিআরএফই হয়ে যেত, কারণ এবারেও তো জিআরএফ এর প্রায় দোরগোড়ায় চলে গেছে। মানে জেনারেল ক্যাটাগরি এটা একটা সমস্যা, মানে বারবার করে আমি এটা বারবার ফেস করেছি যে না সেটা তো হয়, কিন্তু তবুও বলছি যে ডিফারেন্সটা খুব বেশি ডিফারেন্স না, এত হাই কাট অফে এতটা ক্লোজ পৌঁছানো অবশ্যই খুবই এটা মানে কনগ্রাচুলেশনস ওয়ার্দি, তার জন্য ধন্যবাদ। আজকে আমরা দেবলীনার সাথে কথা বললাম, আশা করছি এই পডকাস্টটা অনেককে মোটিভেট করবে, স্পেশালি যারা একাডেমিক্সের দিকে ফোকাস করছো তাদের জন্য এটা একটা দারুণ মনে হয় একটা দারুণ এক্সপিরিয়েন্স শেয়ার হলো আমার মনে হয়। সবাইকে ধন্যবাদ যারা ভিডিওটা দেখলে, খুব তাড়াতাড়ি আবারও নতুন কন্টেন্ট নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।